ভদ্রমহিলার কথায় হতবিহ্বল হলো তুষার। মাফিয়া পেন্ট হাউসকে কি আসলে ভালো কোনো জায়গা বলা যায়? আর সুরক্ষা, সেটা কি আদৌ সম্ভব? যেখানে যেখানে নিজের ছেলে পুত্র অকাল মৃত্যুর জন্য একমাত্র দায়ী মাফিয়ারাই, সেখানে ভ্যালোরিনের মুখে এমন একটা কথা বড্ড বেশি বেমানান ঠেকলো তুষারের নিকট। হতে পারে নিজের শতবর্ষীয় বিচক্ষণতা থেকেই এ কথা বলেছিলেন বৃদ্ধা। সে যাই হোক, অবশেষে ভ্যালোরিনার বহু কষ্টের পরে তুষারের সঙ্গে নিজ গৃহ ত্যাগ করেছিল ফ্লোরা। সন্ধ্যার আকাশে যখন শুকতারা জ্বলজ্বল করছিল গ্রামের প্রতিটি ঘরে ঘরে, তখন তীর্যক শিখা ছড়াচ্ছিল হলদে রঙা কেরোসিনের প্রদীপ। ঠিক সেই সময়ে বিশেষ ধরনের ঘোড়ার গাড়িতে করে যাত্রা শুরু করে ওরা। এই গ্রামে গাড়ির প্রবেশ করানো দুরূহ ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা, ইঞ্জিন শিথিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রিয়কর। তাই গ্রাম থেকে কয়েক ক্রোশ অদূরে জিপ দাঁড় করিয়ে রেখে এসেছে তুষার। আপাতত সেই অবধি যাওয়ার একমাত্র অবলম্বন হলো এই কাঠের তৈরি লম্প-ঝম্প ঘোড়ার গাড়িখানা। গাড়িতে বসার পর থেকে ঘুমের তাড়না টলছিল ফ্লোরা। বহুক্ষণ কান্নার দরুন শরীর ক্লান্ত ছিল ওর। সেই সাথে সন্ধ্যার পর ঘুমিয়ে পড়ার বদ অভ্যেসটাও জেঁকে বসেছে চোখের পাতায়। বেঘরে টলতে টলতে তন্দ্রাচ্ছন্ন রুশকন্যা যখন তুষার কাঁধে লুচিয়ে পড়েছিল, তৎক্ষণাৎ কর্কশ আওয়াজে বাত সাধল যুবক। ভ্রু কুঞ্চিত করে বলি উঠল, খবরদার আমার দিকে আসবে না, একদম দূরে থাকো। যুবকের কঠোর বাক্যে ধরফড়ি উঠে বালিকা কোনো মতে নিজেকে সামলে ঘুমজন্য গলে রিনরিনে বলে, আমার ঘুম পাচ্ছে ভীষণ। ব্যাস এইটুকুই। পরপরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অজান্তে ঢলে পড়ে ওই যান্ত্রিক মানবের চওড়া কাঁধের আস্তে নেয়। তারপর কি তুষার ওকে সরিয়ে নিয়েছিল? বোধ হয় না। টানা 24 ঘন্টা আকাশ ভ্রমণ করে অবশেষে যখন পেন্ট হাউসে ফিরল তুষার, তখন যুবকের পেছনে ছোট্ট রুশ বালিকাকে দেখে অবাকের চরম শিওরে পৌঁছেছিল এরিস। দয়া মায়াহীন ব্লাডি বিস্ট খ্যাত রিস্কা মেয়েটাকে পর্যবেক্ষণ করে কুটির স্বরে শুধিয়েছিল, তুমি কি এই বাচ্চা মেয়েটাকে প্রস্টিটিউট ক্লাবে পাঠাতে চাইছো? না। তৎক্ষণাৎ উদ্গ্রীব স্বরে প্রত্যুত্তর করে তুষার। তাহলে শুষ্ক একটা ঝোঁক গিলে মাফিয়া বসকে জুচুই করি জানিয়ে তুষার বলে, পেন্ট হাউসে আমাদের একজন অথেন্টিক রাঁধুনের প্রয়োজন ছিল, তবে ওকে রান্না করার জন্য নিয়ে এসছে এখানে। আজ থেকে পেন্ট হাউসে রান্না থেকে শুরু করে আনুষঙ্গিক সকল কাজের দায়িত্ব ওর। তুষারের কথা মেয়েটা আগাগোড়া পর্যবেক্ষণ করে এরিস, অতঃপর গম্ভীর স্বরে বলে, তোমার কি মনে হয় না এসব কাজের জন্য এই মেয়েটা একটু বেশি ছোট? কিছু করার নেই, আজ থেকে ওর বাবা মায়ের হয়ে ও নিজেই সার্ভ করবে এই মাফিয়া প্যারাডাইসকে। পাইথন প্যারাডাইসের অত্যন্ত বিশ্বস্ত দুজন স্পাইয়ের রক্ত ছিল স্বয়ং ফ্লোরা, তাই এরিসও আর এ ব্যাপারে না করেনি কখনো। তুষার যেভাবে চেয়েছে সেভাবেই থাকতে দিয়েছিল ফ্লোরাকে। সেই থেকে নিষিদ্ধ পেন্ট হাউসে বিভীষিকার মাঝে ডালাপালা ছড়ানো ও স্নিগ্ধ পুষ্পরাজিকে এক অদৃশ্যই বলয় হয়ে সর্বদা আগলে রেখেছিল মূর্তিমান পিশাচ। অথচ তার এতগুলো বছরের বাসনাকে এক রাতে ব্যবধানে তছনছ করে দুলে মিশিয়ে দিয়েছে এক পাশবিক খায়নার কুলসিত থাবা। ফ্লোরার ঘরের সামনে থেকে আকস্মাৎ দুজন নার্সের আগমনে ভাবনার চেত ঘটে তুষারের। পিপসম থেকে বেরিয়ে সম্মুখে দৃষ্টিপাত করতে দেখলো ওর রক্তে মাখা বিভৎস চেহারার পানের চেয়ে ভয় কাঁপছে মেয়ে দুচ। এই মুহূর্তে মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে আছে মানবের। অস্তিত্ব জুড়ে ধাও ধাও করছে প্রতিশোধের তাপানা। অজ্ঞতা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হুচ করে দু হাতে তুলে মেয়ে দুটোর কপালে রিভলভার তাক করলো তুষার। মুহূর্তেই কাঠের পুতুলের ন্যায় স্থির হয়ে গেল তারা। মাত্রাতিরিক্ত সংখ্যায় ছলকে উঠল হৃদযন্ত্র। একযোগে চোখ মুখ খেছে ক্রন্দিত স্বরে বলতে লাগলো, মাফ করবেন, আমরা কিছু করিনি। ডাক্তার মাঝফেরির আদেশে চেক আপ করতে এসেছি শুধু। মেয়ে দুটোর কাঙ্ক্ষিত স্বীকারোক্তিতে ধানিক দমল বিপরীত পক্ষ। নিঃশব্দ এই রিভলভার দুটো নামিয়ে কাতর স্বরে জানতে চাইল, ও ঠিক আছে? তুষারের নিষ্ফল প্রশ্নে শুষ্ক চোখ গিলে চোখে চাওয়াচাই করলো মেয়ে দুটো। অতঃপর একজন থেমে বলে উঠল, ব্লিডিং এখন নিয়ন্ত্রণে, ক্ষতস্থানগুলো শুকিয়ে এসেছে খানিক। আমরা নিয়মিত ড্রেসিং করে দিয়ে যাই, ফলে ইনফেকশনের সম্ভাবনা নেই। নার্স মেয়েটার সবগুলো কথা চোখ খেছে গিলে নিল তুষার। রাজবাড়ির কণ্ঠনালীখানা বুঝে এসেছে যন্ত্রণায়। সহসা আর একটা কথা না বাড়ি হাতের ইশারায় তাদের প্রস্থান করতে বলে যুবক। অনুমতি পাওয়ার মাত্রই তড়িঘড়ি করে প্রস্থান করে মৃত তুষার। তারা না রুশ বালিকার কক্ষে অভিমুখে এগিয়েছে ধীর পায়ে।
কক্ষের বাইরে তুষারের উপস্থিতি টের পাওয়া মাত্র ওপাশ থেকে দরজায় খিল দিল ফ্লোরা। জমিয়ে রাখা আত্মবিশ্বাসটুকু এক ঝটকায় মুখ থুবড়ে পড়ল এবার পুরোপুরি। নাজেহাল মস্তিষ্ক, আহত অন্তঃকরণ, চিরচারিত গভীর থমথমে মুখায়ব জুড়ে কাতরতার উদ্ভাসন। তুষারের মনে হতে লাগলো কণ্ঠনালী ভেদিয়ে সামান্য একটা বাক্য ধ্বনি করার চেয়ে কঠিন কাজ বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। তবুও সেই দুঃসাধ্য সাধনে উদ্যত হলো সে। অসার হয়ে আসা জিহ্বাটাকে নাড়িয়ে ছুড়ল আহত কণ্ঠস্বর। স্নোফ্লেক্স কখনো ভাঙে না, তার আকাশ থেকে নিপতিত হয়ে নিজ উদ্যোগে বেমালুম গড়ে যায়, জানো নিশ্চয়ই। ওপাশে নৈশব্দ ফের বলতে লাগলো মূর্তি মানব। ধরনে জুড়ে আচ্ছাদিত কঠিন তুষারের বুকেই তুমি সেই নমনীয় স্নোফ্লেক্স, যাকে কেউ কখনো ভাঙতে পারে না। সে আপন তরঙ্গে উচ্ছ্বাসিত, শুষ্ক বরফ পিণ্ডের অন্তঃস্থলে জমে থাকা অপার্থিব কারুকাজ তুমি ফ্লোরা, আমার স্নোফ্লেক্স। শক্ত তুষারের মাঝে আকাশ থেকে নেমে আসে সজ্জিত সেই তুষার কণা, যার শুভ্র সৌন্দর্যকে কখনো আধার স্পর্শ করতে পারে না। এত কিছুর পরেও কোনো প্রত্যুত্তর ভেসে এলো না ওপাশ থেকে। আশাহত হলো অভিলাষী সত্তা। নিজেকে আর সামলাতে পারল না যন্ত্রমানব। তীব্র আত্মগ্লানিতে ডুবে আকস্মাৎ কক্ষের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল ধপ করে। পরপরই দিক জ্ঞানশূন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় হুঙ্কার ছিল আকস্মাৎ। কেন সেদিন তোমার কথা শুনতে গেলাম আমি? কেন দিয়েছিলাম ওকে বাঁচার সুযোগ? সব দোষ আমার। আমি সেদিন বাঁচতে দিয়েছিলাম ওই জানোয়ারটাকে। সেদিন এই দু হাতে আলেকজান্দ্রের মৃত্যু রচিত হলে আজ এতটা দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হতো না তোমায় ফ্লোরা। সব দোষ আমার, সব দোষ, সব। আমাদের ন্যায় দু হাতে আবদ্ধ রিভলভার দুটো ছিটকে পড়লো মেঝেতে। উদ্ভ্রান্তের ন্যায় একই শব্দ বারবার উচ্চারিত করতে করতে শরীর সর্বশক্তি প্রয়োগ করে ক্রমশ দেয়ালের গায়ে খুশি হাঁকাতে লাগলো তুষার। নিজের কর্মফলের গ্লানির নিকট এ যন্ত্রণা যেন হামেশাই স্থিতি তুল। ক্রোধের তাড়না বিদীর্ণ হলো দু হাতের পৃষ্ঠদেশ মুহূর্তে। দগদগে ক্ষত চিহ্নে ভরে উঠল ফিনফিনে চামড়ার আবরণ। ক্ষত বিক্ষত মুঠোর ফাঁক দিয়ে তরলতটা রক্তস্রোত, তাও দমল ক্রোধ। আপন কাজে অবিরত মূর্তিমান নিজেকে ক্ষত বিক্ষত করার হাজারটা পায়তারা করেও যন্ত্রণা উপলব্ধি হচ্ছে না অন্তরে। হে কেমন পাথর কঠিন চিত্ত তার! নিজেকে আঘাত করার প্রয়াসে সফল না হলেও ওর কাণ্ডে পরাস্ত হলো রুশ রমণী। দরজা খুলে আকস্মাৎ বেরিয়ে এসে গলা চিরে শেষ হলো মেয়েটা। থামুন! থমকালো অস্তিত্ব। বিস্ময় হতবিহ্বল হয়ে তৎক্ষণ ঘোরালো গ্রীবাদেশ। দেখলো ওর কাছেই অনেকটা সন্নিকটে দাঁড়িয়ে আছে মেয়েটা। পরনে তার হাঁটু সমান পাতলা ফ্রক, পিচরঙা ফিনফিনে কাপড়টা রুশকোনা দুধে আলতা পেলব ত্বকের সঙ্গে একেবারে মিশে যেতে চাইছে যেন। অথচ পায়ের পাতা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অনাবৃত অংশে গভীর ক্ষতের অস্তিত্ব সুস্পষ্ট। মুখোমুখি দাঁড়িয়ে নিজের রক্তরঞ্জিত হাতখানা বাড়িয়ে দিল মেয়েটার গলার ভাঁজে। খড়খড়ে পুরুষের হাতটা আধুরে আস্ফালনে অতি সন্তর্পণে বিচরণ করলো সে। তা অতঃপর তুলতুলে কোমল অধ জুড়ে খেলে গেল রক্তাক্ত বৃদ্ধাঙ্গুলির গভীর প্রলেপ। তীক্ষ্ণ আওয়াজে প্রতিধ্বনি হলো। আমি ওকে ছাড়বো না ফ্লোরা, কিছুতেই ছাড়বো না। ওর পাপা ছেড়ে ওর জন্য নরকের দুয়ার উন্মুক্ত করেছে, এবার শুধু নিক্ষিপ্ত হওয়ার পালা। এতক্ষণে বৃষ্টি তুলো রুশ রমণী চলচলের চাহনির মাঝে জমে আছে তার অগাধ অভিমান, আধারের ন্যায় প্রগাঢ় বিষণ্ণতা। মেয়েটা আহত দৃষ্টি যুগল নজরে আসতেই দুহাতে ওর স্নিগ্ধ কপল জোড়া আগলে ধরল তুষার। যুবকের রক্তে মাখামাখি হলো রমণীর প্রেলক ত্বক। কিয়ৎক্ষণ বাদে অতি সচেতনে ললাট নিয়ে ছোঁয়ালো রমণীর ছোট্ট ললাট দেশে। অতঃপর নদীর মতো শান্ত আওয়াজে উচ্চারিত করলো খুচরো এক বাক্যবহর। আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। তোমার সুরক্ষা অপার ঘর অগ্নিকুণ্ড সারা জীবন জ্বলন্ত অঙ্গার হয়ে পোড়াবে আমায়। কিন্তু বিশ্বাস করো, সে বিভৎসের দহন যত বিধ্বংস হোক না কেন, আমি তোর সবটুকু যাতনা মাথা পেতে নেব নির্দ্বিধায়। নির্বিকার ফ্লোরা এতক্ষণে উপলব্ধি করলো রাজবাড়ির কঠিন আওয়াজটা কেমন ভঙ্গুর হয়ে এসেছে। মনে হচ্ছে বুকের কান্না গিলে গিলে অতি ব্যগ্রতায় শব্দগুলো উচ্চারণ করছে লুকচা। পরপরই নিজের রক্তমাখা অনাবৃত গলার ভাঁজে অনুভূতি হলো চুপচুপ করে ঝরে পড়া দুফোঁটা তপ্ত জলের অস্তিত্ব। ওর আর বুঝতে বাকি
রইল না। এ জলের উৎস কোথায়? এই মানুষটার অশ্রুসিক্ত গ্রীষ্ম গহ্বরের পানে চোখ উঠছে তাকানোর সাহস হলো না মেয়েটার। কেবল ঠোঁট নাড়িয়ে নির্জীব ঋণঋণে আওয়াজে জানালো, এখানে দম বন্ধ হয়ে আসছে তুষার। মানুষের উপস্থিতি একটু ভালো লাগছে না, অন্য কোথাও নিয়ে চলুন। ফ্লোরার বলতে বাকি, অতঃপর এক মুহূর্ত বিলম্ব করলো না জোপক। তক্ষণি দুহাত বাড়িয়ে রমণীর কবুতরি প্রেরক অস্তিত্বকে তুলে নিল শূন্যে। চকচকে বুটের তলা রক্তে ভিজে একসা, চারিপাশে ছিন্ন ভিন্ন মরাদের উপস্থিতি। সেসব নৃশংসতা নির্বিঘ্নে উপেক্ষা করে এগিয়ে গেল লাউঞ্জের দিকে। মেন গেট ছাড়িয়ে এলিভেটরের অভিমুখে অগ্রসর হতে হতে আপন বক্ষ ভাঁজে লেপটে থাকা নাজুক প্রেয়সীর পানে চাইল এক পল। পরপর কানে এয়ারপোর্ট সচল করে গমগমে আওয়াজ চলল কঠোর আদেশ, আমার কান্ট্রি সাইডের ভিলাটা যাতে রেডি থাকে, আমি 2 দিন সেখানে অতিবাহিত করবো। আমি টর্চার সেলের সবগুলো গেট উন্মুক্ত। আজ রাশিয়ান পাইথন প্যারাডাইস এটা। এই ভবন দাঁড়িয়ে আড়ালে আবজালে খুন খারাপি করার অভ্যেস নেই পাইথন লিডারের। এখানে সে একমাত্র বাদশাহ, নিষিদ্ধ দুনিয়ার বুক ছিটিয়ে দাপিয়ে বেড়ানো মরিচিকার সম্রাট, দ্য ব্লাডি পিস্ট রিস্কা। ভেতরের শুকনো জমাট রক্তের উৎকট গন্ধ নাকে এসে লাগছে ভীষণ। সমগ্র মেঝেতে বিভৎস লালিমা ছড়াছড়ি, যেন নারকীয় আগ্রাসনের রণক্ষেত্র চারিপাশ। মেঝের মধ্যিখানে লুটিয়ে পড়ে থাকা প্রতিটি ছিন্ন ভিন্ন লাশই কেবল জানে কতটা নৃশংস ছিল তাদের এই সুদীর্ঘ দুর্বিষহ মৃত্যু যাত্রা। প্রত্যেকটা নিথর শরীরের খাট থেকে মস্তিষ্ক অব্দি বিধ্বস্ত রূপে কদর্য। কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর দুর্ভাগ্যকৃত বিদীর্ণ মস্তিষ্কটা উচ্ছিষ্টের ন্যায় পড়ে আছে দুদিকে, অথবা কারোর ধরের সঙ্গে মাথাটাই আজ যুক্ত নেই। শক্ত মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে নিছকি মগজটা ছিটকে আশ্রয়ে গিয়ে পড়েছে সিমেন্ট আস্তরিত কুচকুচে কালো দেয়ালের অগ্রভাগে। নৃশংস বিভীষিকা হয়ে মানব দেহের তরতাজা অস্তিত্ব গলিত মোমের ন্যায় চুয়ে চুয়ে পড়ছে সেথায়, যেন কোনো অশুভ দানবের তীব্র ক্রোধের সামান্যতম বহিঃপ্রকাশ ছিল এই অতর্কিত ধ্বংসলীলা। আলোর উপস্থিতি নগণ্য। কক্ষের এক প্রান্তে যান্ত্রিক রোবটের ন্যায় নিলিপ্তে দণ্ডায়মান একদল সশস্ত্র মাফিয়া বাহিনী, ঠিক তার অপর প্রান্তে চরম বিভীষিকার ইন্ধন তৈরি করা হয়েছে বিশেষ ধরনের ফাঁসির মঞ্চ। একটা কিংবা দুটো নয়, অগণিত পোক্ত বাদনের রশি ঝুলছে সেথায়, ঝুলছে অর্ধমৃত প্যারাডাইস দেহরক্ষী ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহবাশেষ। পায়ের তলায় মাটি নেই, গঙ্গা স্রোতের ন্যায় চুপচুপ করছে রক্তের প্লাবন নিচল পদযুগলে। সেই রক্তস্রোত পায়ে মারিয়ে নিজের জন্য বরাদ্দকৃত কাউচ চেয়ারটাকে গা ছড়িয়ে বসলো এরবেশ। রক্তস্নাত চপচপে শরীর তার ধারালো মুখ জুড়ে বিন্দু বিন্দু জলকণার ন্যায় জমে আছে লালা বিভীষিকা। এই মুহূর্তে মৃত্যু দুধের ন্যায় বিদ ঘটে, এরকম ভয়াবহ লাগছে তার শূন্য অস্তিত্বকে। বিশাল কাউচ চেয়ার নির্বিঘ্নে আসীন, বাম হাতের রক্ত মাংস আবর্তিত জায়গায় নামক ধালো মরণাস্ত্রটিকে ছুঁড়ে ফেললো অধরে। পরপরই কাঁধ শটান করে ধন্যী হলো মাফিয়া বসের বিকট হুঙ্কার। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। আর কে আছে সেদিন রাতে? আর কে কে উপস্থিত ছিল এই টর্চার সেলে? অদৃশ্য ভূমিকম্পন হয়ে গেল চারিপাশে। যান্ত্রিক ইঞ্জিনের ন্যায় কেঁপে উঠল দেহরক্ষীরা। কণ্ঠতালু ভেদ করে বেরিয়ে এলো চাপা রুদ্ধশ্বাস। সকলের মধ্যে থেকে স্পাই টিমের সর্বোচ্চ ক্ষমতাবান লিডার মার্চেন্ট জুনিয়র মৃদু আওয়াজ প্রত্যুত্তর করতে চাইল কিছু, তবে ফুসরত হলো না। তার আগেই তর্জনী উঠছে কালকুচের ন্যায় শীতল বাক্য ধ্বনিত করলো মাফিয়া বস। আমি সেই বিশ্বাসঘাতকটাকে দেখতে চাই যে কিনা পাইথন প্যারাডাইসে উপস্থিত থেকেই দিনের পর দিন তথ্য পাচার করেছে, বিট্রেয়ার গেম খেলেছে আমার সঙ্গে। ওর কলিজার পরিধি কতটুকু? মৃতগ্রস্ত কদমে ফেলে সামনে এগুলো লোকটা ফ্যাটে ফর্সা পৌশালী ত্বকে জড়ো হয়েছে, আর তার রক্তিম আধার চওড়া কপালের কালচে সরু
শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। লিডারের চোখে চোখ রাখার দুঃসাহস তার হলো না। অগত হুচ করে সন্নিকটে এগিয়ে এক প্রকার নতুন হয়ে হাঁটু ভেঙে বসলো রক্তাক্ত মেঝেতে। কণ্ঠ তালু থেকে নিঃসৃত করলো বাক্য বাঁধনে। আমি কিছু বলতে চাই লিডার, গিভ মি আ সেকেন্ড চান্স প্লিজ। ওটা আমার ডিকশনারিতে নেই। মানে? In my world, if you fuck up once, you are done. No more second chance. কণ্ঠ তালু থেকে নিশ্চিত করলো বাক্যধ্বনি। শরীর কাঁপন ধরিয়ে দিল হিমশীতল কণ্ঠস্বর। এরিসের কথার পাছে যুবকের উষ্ঠাগত প্রাণ তটস্থ উদ্গ্রীব ধূসরে ব্রিটিশ যুবক মার্চেন্ট নিষেধাজ্ঞা ভেঙে বলে উঠল, আমরা বিশ্বাসঘাতকতা করিনি বস। যেহেতু পাইথন প্যারাডাইসে ফ্যাক্রো সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম, তাই আমরা ওটাকে বার্তা হিসেবে ধরে নিয়েছিলাম। সেখানে নাইট ওয়াচারদের বার্তা এসেছিল আপনার অনুপস্থিতিতে বেশ কিছু গ্যাংস্টার গ্রুপ জঙ্গলের সীমানায় বিরতিহীন হামলা চালিয়েছিল। ওরা খুব শীঘ্রই প্যারাডাইস সীমানা অতিক্রম করত, তাই ফুরসত করিনি। অল্প সংখ্যা গার্ডদের প্যারাডাইস গেট আর পেন্ট হাউস পাহারায় নিয়োজিত রেখে আমরা মিশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। কিন্তু বরফ শীতল আওয়াজ ভেদ করলো মরিচিকার কণ্ঠস্বর। সৌঠব্য যান্ত্রিক শরীরে কাঁপন ধরলো। যুবক বলল, কিন্তু পুরোটাই ছিল গার্ডদের সরিয়ে পেন্ট হাউসে প্রবেশ করার গভীর এক ষড়যন্ত্র। আর আমি নিশ্চিত টমেটো প্রিন্সের মতো খোগরা সাপের পক্ষে একা এত বড় মিশন লিড দেওয়া মোটেই সম্ভব নয়। এর পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে। হঠাৎ এত বড় ষড়যন্ত্রের কারণ? হতে পারে ব্ল্যাক ডায়মন্ড। কপাল গোছালো এরিস। রক্তসিক্ত তর্জনী খানা বোলালো নিজ শিবুকে। যুবক বলতে লাগলো, শুনেছি এই রত্নের আসল মালিক ড্যানিয়েল নয়, সে অ্যামাজনের একদল অধিবাসীর থেকে চুরি করে এনেছে এই ব্ল্যাক ডায়মন্ড। জানি। নিজে 50 নির্লিপ্ত আমি সন্দিহান এই প্ল্যান ড্যানিয়েলের নয়, নিশ্চয় ব্ল্যাক ডায়মন্ডের আসল মালিকের। ব্লাড ডায়মন্ডের আসল মালিক আমি, এরিস ইউভান। এতদিন যাদের হাতে ছিল তারা কেবলই রক্ষক, অন্য কিছু না। পৃথিবীতে ব্ল্যাক ডায়মন্ড এক পিসি আছে, পাওয়ার বাসনা অনেকেরই, তাই মনে হচ্ছে খুব শীঘ্রই এই রত্নখানি হাত বদল করবে। শূন্য বদনে এরিস শুনে গেল সবটা। অতঃপর ঠোঁটের আগায় বৈশাচিক ভাঁজ টেনে কৃষ্ণ ছুড়ল, চোখে এত অস্বস্তি কেন? মাফিয়ারা কখনো ঘাবড়ায় না, প্রয়োজন হলে প্রাচুর্যের বদলে জান দিয়ে দেয়। মাফিয়া বসের আস্থা সংগ্রহে অবিচল থেকে লোকটা ভীতিগ্রস্ত স্বরে বলে, আই উইল। ওকে ফাইন, প্রুভ ইট। বৃদ্ধাঙ্গুলির ভাঁজে আটকে থাকা রক্তসিক্ত চটচটে রিভলভারটা ছুঁড়ে মারল মার্চেন্টের পানে। খানিক ঘাবড়ালো বিপরীত পক্ষ। বোধ হয় এতটাও কাঠিন্যতা আশা করেনি সে। শুট ইয়োর সেলফ। গমে রুড আওয়াজ ধ্বনিত হওয়ার পরপরই ভীতুগ্রস্ত হাত বাড়িয়ে রিভলভারটা তুলে নিল মার্চেন্ট। তবে মুহূর্তে সে বশতা পরিণত হলো চরম বিশ্বাসঘাতকতায়। চোখের পলকে ট্রিগার টেনে সেটিকে এরিসের বক্ষস্থল বরাবর তাক করলো সে। হ্যান্ডস আপ মি রিস্কা। ছোটবাকে বিদ্রুপাতক হাসলো এরিস। কি অদ্ভুত ভয়ঙ্কর সেই নিঃশব্দিক হাসে। ছোটের হাসি রেখা, অথচ চক্ষু গহ্বরে দাও দাও করে জ্বলছে রক্ত বিভাজনের রক্তিম আঙ্গার। হাসি অব্যাহত রেখে ধীরে পায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে লাগলো সে। মার্চেন্ট অবিচল সেই ঘূর্ণিপাকে এক দৃষ্টি লক্ষ্য স্থির। তার পলক ফেলবার ফুসরত নেই। জিতে যাওয়ার অবকাশ ক্ষীণ। অজ্ঞতা প্রাণপণ সতর্ক সে বান্দা। তুমি কি জানো ব্লাড ডায়মন্ড তার আসল মালিকের হাতে এখনো পৌঁছায়নি? ম্যানিপুলেট করার অভিনব কৌশল। কথা কাজে দ্বিধাগ্রস্ত হয়ে মার্চেন্ট জুনিয়র পা দিল সেই ফাঁদে। জিজ্ঞেস করল, হু ইজ দ্য ওনার? কপট হাসি প্রসারিত হলো উষ্ঠদর। লোকটার পদক্ষেপের পানি সরু দৃষ্টিপাত করে বলল, কে হতে পারে? গেইস ইট। টমেটো প্রিন্স ইনভিজিবল এক গডফাদারের কথা উল্লেখ করেছিল, যে ব্রাতাভা এর অংশ নয়। টমেটো প্রিন্স।
শব্দটা উচ্চারণ করে চূড়ান্ত পদযুগল স্থির করলো মাফিয়া বস কাবুলো মার্চেন্ট। তবে বন্দুক নামানোর প্রয়াস নেই। সে জানে হয় মরণ নয় মারণ। এর মাঝে একবারও পলক ফেলার সুযোগ হয়নি তার। দাবার গুটি উল্টো যেতেও নানো সেকেন্ডের সময় লাগে বোধ হয়। তার চেয়েও দ্রুত গতিতে উল্টে গেল পজিশন। বিদ্যুৎ বেগে লোকটাকে পায়ের কাছে ফেলে ওর কন্ট্রোনালি বরাবর শর্ট নাইফ চেপেই ধরে এরিস। নির্জীব ঠোঁট দুটো এবার সক্রিয়। পেয়ার্স আই ভিউখানা সন্তর্পণে উঠে আছে কপলে। যেন মানুষ মারতে নয়, কোনো নামি দামে ব্র্যান্ডে বিজ্ঞাপন দিতে দাঁড়িয়ে আছেন সুপারস্টার সাহেব। ভয় হাঁপিয়ে উঠলো মার্চেন্ট। ও মাদানায় বলতে লাগলো, টমেটো প্রিন্সের ডেস্টিনেশন আমার জানা নেই, সত্যি জানা নেই। আমি তো সেফ তৃতীয় পক্ষ। অ্যালেক্সান্দ্রিও কোথায়? বরফ কেটে ফেলার মতো ধারালো কণ্ঠস্বর। আম জিভ দিয়ে বাক্য উচ্চারণের আগেই ওর গলার অগ্রভাজা চোখ বুজে চান মারল এরিস। মৃত্যুর আশঙ্কায় দুনিয়া কাঁপিয়ে চিৎকার করে উঠল মার্চেন্ট। পরপর টের পেল ওর শ্বাসনালী এখনো অক্ষত রয়েছে, খানিক চামড়া কেটেছে শুধু। আতঙ্কিত মুখায়ব, যেন হৃদয়টা খামচে ধরেছে কেউ। ওর মুড়ি মুড়ি অবস্থা অবলোকন করতে মুখের রং পাল্টালো মাফিয়া বস চেয়ার উত্তাপ ছেলে অশুভ দানবের ন্যায় দৃষ্টি ফেল মার্চেন্টের কর্তৃক গ্রীবাদেশের পানে। অতপর হিমশীতল কঞ্চে আওড়াল, পরের বার মুখ দিয়ে উচ্চারণের সুযোগ হবে না আর। ডাকাত করে শুষ্ক এক ঢোক গিলে লোকটা জিহ্বা তার তরল শূন্য শুষ্কতায় কঞ্চনালী আটকে আসছে পার। তবুও ভয় তটস্থ হয়ে বলতেই লাগলো সে, টমেটো প্রিন্স শুধু ওই মেয়েটাকে আটকে রেখেছিল। বাকি কারদের উদ্দেশ্য ছিল পেন্ট হাউসে প্রবেশ করে অফিস কক্ষ সার্চ করা। পাইথন প্যারাডাইসের সিকিউরিটি ক্যামেরা সার্ভার ও তারাই ডাউন করেছে, কিন্তু ওই কক্ষে ব্যাংক আপ অ্যানালগ সিকিউরিটি থাকায় ঢোকার জন্য পর্যাপ্ত সময় পায়নি। অ্যালেক্সান্দ্রিও কোথায়? একই বাক্যের পুনরাবৃত্তি ঘটালো ফের। লোকটা ধরফড়ে উঠল আথমকে। আমি আর কিছুই জানি না। উদ্গ্রীব স্বরে বাক্যটা উচ্চারিত করে পালানোর ধান্দায় উঠতে চাইলে বেশ কয়েকবার, কিন্তু সে সুযোগ হইল না। যতবার মাথা তুলেছে ঠিক ততবারই নিজ হাঁটু দ্বারা ওর নাসার রন্ধ্র থেতলে দিয়েছে এরিস। মুখ তার রক্তে চুবুথুবো। ভারী শ্বাস টেনে বলল, সত্যি এর বাইরে কিচ্ছু জানি না আমি। শুনেছি চোরাই পথে সেদিন রাশিয়া ত্যাগ করেছে টমেটো প্রিন্স। শুধু বলে গিয়েছে এমন এক সত্যি রয়েছে যা স্বয়ং পাইথন লিডারের অজানা। সত্যি জানতে হলে তার মুখোমুখি হতে হবে আপনাকে। আর এও বলেছে এবার তাকে পাকড়াও করা দুঃসাধ্য, কারণ ও জানে আপনার দুর্বলতা। একটা বাঙালি মেয়ে যার চোখের রং নীল সমুদ্রের মতো গাঢ় নীল, আর মেয়েটা। সম্পূর্ণ বাক্য ধ্বনি কণ্ঠনালী ভেদ করার আগে এরিসের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ল মার্চেন্টের নিচর শরীরটা। ওর কণ্ঠনালী দুভাগ হয়ে গিয়েছে, কোনো মতে ঘাড়ের সঙ্গে আটকে আছে মাথাটা। রক্তের লালিমায় প্লাবিত চারপাশ। সেদিকে ভুলেও দৃষ্টিপাত করল না এরিস। মুঠোবন্দি শট নাইফটা ছুঁড়ে ফেলল এক পাশে। থমথমে নৈশব্দ কাটিয়ে ছনছনিয়ে শব্দ হলো সেথায়। দুহাতে রক্তের জোয়ার। আর যাই হোক, একটা সামান্য গ্যাংস্টারের মুখে মাফিয়া বসের দুর্বলতার উক্তিটি শোভা পায় না। আমার দুর্বলতা নিয়ে কথা বলা মোটেই উচিত হয়নি তোমার। স্বাগতিক আরল এরিস কণ্ঠে তার বরফের ন্যায় নির্জীবতা। মেঝেতে পড়ে থাকা বিভৎস লাশটার পানে নিজে শূন্য দৃষ্টি স্থাপন করে ফের বলে উঠল, তোমার কথা সত্যি হোক কিংবা মিথ্যা, টমেটো প্রিন্সের মুখোমুখি তো আমি হবই। যেদিন হব সেদিন ওর আত্মাটাও ভয়ে আর্তনাদ করে বলবে এরিসিওয়ান এসেছে। উপস্থিত কারোর মুখে প্রাণে শব্দিক নির্জীবতা গ্রাস করেছে চারিপাশ। গার্ডসগুলো যেন অনুমতির অপেক্ষায়। রক্তসিক্ত শরীর নিয়ে বেসমেন্ট ছাড়লো এরিস। যাওয়ার আগে দৃঢ় কণ্ঠে আদেশ করলো, পেনটা নেকড়ে প্যাকটাকে বেসমেন্টে ছেড়ে দাও, সাথে বজোকেও। আজ ওদের ভুঁড়ি ভোজের পালা। হাউসে ফিরে এসে সোজা নিজের বেডরুমে চলে গেল মাফিয়া বস। কক্ষে প্রবেশ করে রক্তাক্ত শরীরটাকে সন্তর্পণে এলিয়ে দিল কালো রঙের রাজকীয় ডিভানে। চোখের সামনে ক্রিস্টাল খচিত কফি টেবিল, তার উপরে একটা বড় সড়ো আর গ্লাস, অর্থাৎ
বালু ঘরে আপাতত দুনিয়া বলে একদৃষ্টিতে সেটিকে পর্যবেক্ষণ করে চলেছে সে চোখের তার তৃষ্ণা। কোন সত্যির কথা বললো মার্চেন্ট? এরিস ভাবলো না বেশি কিছু, ওর মস্তিষ্কটা ভাবতে দিচ্ছে না কিছুই। সে ঘুরে ফিরে একই জায়গায় আটকে যাচ্ছে বারবার। ঈশানী তপ্ত শ্বাস ছেড়ে মাথাটা হেড বোর্ডে এলিয়ে নিলিপ্তে চোখ বুঝে এরিস ডিভানে হাজরে ঈশানীর ফেলে যাওয়া ওড়নাখানা এনে রাখে বুকের কাছে। হৃদয়টা কোথাও একটা ব্যথা করছে মাফিয়া বসের। বাহ্যিক সকল ব্যথাকে এক নিমিষেই ম্লান করে দেয় এই অসহনীয় ছিনছিনে ব্যথাটা। জীবনে প্রথমবার নিজের পেন্ট হাউসে অবস্থান করে সত্য অন্য কোথাও মন পড়ে আছে ওর। সত্যি বলতে দুশ্চিন্তা হচ্ছে, একটা পাপিষ্ঠ জানোয়ারকে ভালোবেসে সাগরের পবিত্রতা শেষ অবধি অক্ষুণ্ণ থাকবে তো আদৌ, নাকি ফ্লোরার মতন ব্যতিগ্রস্ত ভাবনাটাকে সম্পূর্ণ হতে দিল না এরিস। তার আগেই ধাক্কা হাঁকিয়ে সরিয়ে ফেললো মস্তিষ্ক থেকে। সাকুরা পবিত্র, ঝর্ণার জলের মতো স্বচ্ছ। যত বড় চ্যালেঞ্জাররাই আসুক না কেন, এরিস ইউভানকে টপকে ওই পবিত্রতাকে কলুষিত করা এত সহজ নয়। খানিক আগের হাহাকার আর্তনাদ বিরুদ্ধে বিধ্বংসী চলা সবকিছু বিলীন ওই নিস্তব্ধতায়। তবুও এই মুহূর্তে উৎভ্রান্ত মস্তিষ্কের তাড়নায় চোখের সামনে রণক্ষেত্র বাঁধিয়ে দিতেও বোধে পিছপা হবে না মাফিয়া বাস। অজ্ঞতা নিজেকে খানিক স্বস্তি দিতে সিগারেট ধরল সে। ট্রেজার গোল্ড লিফট মাস্টার সিক্ত দামি এই সিগারেটের ধোয়া যেন কুণ্ডলি পাকানো অপ্রার্থিক এক স্বর্গীয় বাষ্প। তবু অনুভূতিহীন হৃদযন্ত্রটা শান্ত হয় না এরিসে। দাবানলের ন্যায় জ্বলছে মস্তিষ্ক। ধূসর বাদামি গহ্বরে তার অগ্নিস্ফুলিঙ্গের উদ্ভাসন। বুকের উপর ফেলে রাখা শিফনের অন্যটাকে ফের তুলে নাকের কাছে মোহবিষ্টের হয়ে গভীর স্বরের শ্বাস টানল। ভ্যানিলা মিষ্টি একটা গন্ধটা এখনো অবশিষ্ট, যেন স্বয়ং ঈশানী বসে আছে ওর কোলের উপর। তেমন করে জ্বলন্ত শলাকার নিকোটিনটুকু বক্ষ ভেতরে টেনে শীতল আওয়াজে উচ্চারণ করলো এরিস। দুর্বলতা কি জিনিস জানা নেই। তুমি তো আমার আকাঙ্ক্ষা, প্রলয়ের ন্যায় বিধ্বংসী আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার কাছে গোটা মাফিয়া টেরিটরির একমাত্র লালসার বস্তু ব্লাড ডায়মন্ডও মূল্যহীন। পুরো দুনিয়ার বিনিময়ে চেয়ে বসে আছি আমি তোমায়, শুধু তোমায়। বেশ কিছুক্ষণ নিঃশব্দ, পরে মুহূর্তে একটু নড়ে চড়ে স্বাগতিক বিড়বিড়ালো মাফিয়া বাস। কখনোই তো কথা শোনো না, সীমাহীন অবাধ্য রমণী। এবার ফিরে ক্রুজ শিপে না পেলে খবর আছে তোমার। মস্কো শহর থেকে প্রায় মাইল 50 দূরে তুষারের ক্র্যান্টি সাইট ভিলার অবস্থান। বরফে ঢাকা, বিপজ্জনক রাস্তাঘাট, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা ক্ষীণ, আঁকাবাঁকা রাস্তা বাঘ ধরে একটানা ড্রাইভ করছে তুষার। তাও ভিলায় পৌঁছতে পৌঁছতে ভোর রাত। সুদীর্ঘ লম্বা জার্নির দরুন গাড়িতে ঘুমিয়ে গিয়েছে ফ্লোরা। তুষার আগ বাড়িয়ে জায়গায় নিয়ে ওকে কোলে তুলে নিয়ে এসেছে রুমে। ফ্লোরার বিশ্রামের ব্যবস্থা করে নিজে এসে দাঁড়িয়েছে জানালার ধারে। ট্রান্সপারেন্ট গ্লাসটা এক পাশে সরানো, ফলস্বরূপ উদীয়মান সূর্যের সূক্ষ্ম নরম আলোটুকু এসে ঠিকরে পড়েছে তুষারের সৌঠব্য আকৃতির তামাটে বরণে। তুষারের সৌঠব্য আকৃতির তামাটে বজনে বরফ আচ্ছাদিত পর্বতের চূড়ায় মাথা চাড়া দিচ্ছে এক ফালি মোমের মতো নরম তুলতুলে সূর্যলোক। অদূর থেকে দেখলে চোখ জুড়িয়ে আসে ক্ষীণ উষ্ণতায়, কেমন তন্দ্রায় ধরে যায় দু চোখে। যদিও সেই নরম উষ্ণতা মোটেই ছুঁতে পারে না তুষারের জ্বালাময় অন্তরটাকে। সে নিটল নির্জীব বক্ষ গহ্বরে জ্বলন্ত এক আগ্নেয়গিরির দাবানল। এদিকে ভাঙা চূর্ণ বিচূর্ণ হৃদয় ফ্লোরা, ওর সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিশোধ। অন্যদিকে জন্মদাত্রী মাকে আত্মপরিচয় না দিতে পার হাহাকার। দুটোতে মিলে মিশে ভেতরটা তুষারের পুড়িয়ে দিচ্ছে ক্রমশ। অথচ অভিব্যক্তি তার শান্ত সকলে, যেন কোথাও কিচ্ছুটি হয়নি গোটা পৃথিবী ওর অনুকূলে। তুষার চেয়েছিল নির্নিমেষ হাত দুটো তার ফর্মাল প্যান্টের পকেটে আবদ্ধ। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো ঘুম জড়ানো মেলি কণ্ঠস্বর। আপনার শার্টে রক্ত লেগে আছে তুষার, এটা পাল্টাবেন না? সচকিত বদে পাশ হলো তুষার। দেখলো ওর দিকে বিরস দৃষ্টিতে চেয়ে আছে ফ্লোরা। চেহারায় তার বিষাদের ঘন ঘটা, অথচ পরনের সাদা ফ্রকটি থেকে স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। কে বলবে দুদিন আগে এই মেয়েটার উপর দুনিয়ার সবচেয়ে বড় ভয়ঙ্কর ঝড় বয়ে গিয়েছে। নির্বিকার এক ঝলক মেয়েটাকে আগা করে পরখ হলো তুষার। অতঃপর বিনা প্রত্যুত্তর এগিয়ে এসে উল্টো প্রশ্ন ছুড়ল।
ঘুম কেমন হলো? আপনি কখনো আমার সঙ্গে এতটা স্বাভাবিক আচরণ করেন না তুষার, শুনতে কেমন কানে লাগছে। দীর্ঘশ্বাস ফেলল যন্ত্রমানব। ফ্লোরার বিষণ্ণ হৃদয়টাকে খানিক স্বস্তি দিতে চাইল বোধ হয়। তোমাকে আমি দূরে নিয়ে এসেছি, দেখো এখানে কেউ নেই। আপনি তো আছেন। আমার উপস্থিতি কি খুব বেশি অস্বস্তিদায়ক? হুম, একদমই না।